হ্যালো এভরিওয়ান, আজকের এই লেকচারে আমরা অ্যাডভান্সড কোশ্চেন সলভ সিরিজের পরিমাণগত রসায়ন অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। তোমরা দেখেছো আমরা গত লেকচারে বেশ অনেকগুলো কঠিন প্রশ্ন তোমাদের সামনে আমরা হাজির করেছিলাম এবং আরও বেশ কয়েকটা প্রশ্ন খুবই অ্যাডভান্স টাইপের প্রশ্ন বাকি রয়ে গিয়েছিল, যেগুলো আমরা এই লেকচারে শেষ করব। বাকি অংশটুকু আজকে শেষ করব। তাহলে খেয়াল করে দেখো, আজকের প্রথম কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং রিয়েকশন, নিচের কোন রিয়েকশনটার মধ্যে, চারটা রিয়েকশন দেওয়া আছে, এর মধ্যে কোনটার মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড অ্যাক্টস অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট। তোমাকে বলা হয়েছে নিচের কোনটার মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড একটা অক্সিডাইজিং এজেন্ট বা জারক হিসেবে কাজ করে। আর আমরা জানি জারক ইলেকট্রন গ্রহণ করে। তো হাইড্রোজেন পারঅক্সাইড আমরা সবাই জানি, হাইড্রোজেন পারঅক্সাইডে আমরা জানি দুইটা অক্সিজেনের জন্য জারণ মান থাকে -2। যখন সে ইলেকট্রন গ্রহণ করবে তখন প্রত্যেকটা অক্সিজেনের জন্যই -2 করে থাকবে, তাই না? অর্থাৎ সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। অর্থাৎ আমরা দেখব যে কোন ক্ষেত্রে এই জায়গায় অক্সাইড তৈরি হয়েছে বা পানি তৈরি হয়েছে। আমরা জানি অক্সাইড কিন্তু স্বাভাবিকভাবে থাকে না, তাই না? এটা তোমার H+ এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে। আচ্ছা দেখে তো, প্রথম যৌগের মধ্যে কি পানি তৈরি হয়েছে? হ্যাঁ ভাইয়া, তৈরি হয়েছে। তো এখানে একটা কনফিউশন তৈরি হয়ে গেছে, এখানেও কিন্তু তৈরি হয়েছে। তবে একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে কিন্তু অক্সিজেনও তৈরি হয়েছে, অর্থাৎ শূন্য তৈরি হয়েছে। আমরা জানি হাইড্রোজেন পারঅক্সাইড যখন বিজারক হিসেবে কাজ করে তখন অক্সিজেন গ্যাস তৈরি করে। তার মানে এখানে অবশ্যই হাইড্রোজেন পারঅক্সাইড থেকে অক্সিজেন তৈরি হয়েছিল। আর সেই জায়গাতেই দেখো এই আয়োডিনটা এই জায়গায় জারক হিসেবে কাজ করতেছে, অর্থাৎ আয়োডিন ইলেকট্রন গ্রহণ করছে, তাই না? তার মানে এইখানে কিন্তু এটা জারক, এটা বিজারক, বোঝাই যাচ্ছে। হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে একটা, এই জায়গাতে হাইড্রোক্সিলটা মাধ্যম হিসেবে কাজ করে। আচ্ছা, তার মানে এই জায়গায় আমাদের অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে আয়োডিন। দ্বিতীয়টাতে একটু খেয়াল করে দেখি, লেড সালফাইড, যেখানে সালফারের জারণ মান -2, অর্থাৎ সালফার কিন্তু আর ইলেকট্রন গ্রহণ করতে পারবে না, সালফারকে ইলেকট্রন দান করতে হবে। দান যদি করতে হয় সে হয়ে যাবে রিডিউসিং এজেন্ট। তো কাকে রিডিউস করবে? হাইড্রোজেন পারঅক্সাইডকে রিডিউস করবে, সে হয়ে যাবে অক্সিডাইজিং এজেন্ট। তো অক্সিডাইজিং এজেন্টের কাজ কি? ইলেকট্রন গ্রহণ করা। তো দেখা যাচ্ছে এই সালফার ইলেকট্রন দান করছে, তাই না? 8টা ইলেকট্রন দান করলো, আর হাইড্রোজেন পারঅক্সাইড সেই ইলেকট্রনটা গ্রহণ করে ফেললো। অর্থাৎ এই বি হচ্ছে সেই রিয়েকশনটা যেখানে হাইড্রোজেন পারঅক্সাইড একটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতেছে। তো এখানে একটা কনফিউশন এটাই ছিল, সবগুলাতে এমন কিছু প্রোডাক্ট দেখানো হয়েছে যে প্রোডাক্টগুলোতে এই পারঅক্সাইডের এখানে পানিও দেখানো হয়েছে। পানি দেখানো মানেই কি? এই জায়গাতে আমরা হয়তোবা ভেবে নিতে পারবো যে ভাইয়া এখানে হয়তোবা এই হাইড্রোজেন পারঅক্সাইডটাই বিজারিত হয়েছে। না ভাই, জারিত হয়েছে না ভাই, এই হাইড্রোজেন পারঅক্সাইড জারিত হয় নাই। এখানে হাইড্রোজেন পারঅক্সাইড আমাদের দেখতে হবে, হাইড্রোজেন পারঅক্সাইড বিজারিত হয়েছে, যেখানে অক্সিজেন তৈরি হবে। পানি তৈরি হোক না হোক, পানি বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হতেই পারে, কিন্তু অক্সিজেন যেখানে তৈরি হয়েছে সেখানে অবশ্যই হাইড্রোজেন পারঅক্সাইড একটা বিজারক হিসেবে কাজ করছে, অর্থাৎ সে ইলেকট্রন দান করে দিছে। তো প্রত্যেকটাতেই খেয়াল করে দেখো অক্সিজেন তৈরি হয়েছে, সেই সাথে পানিও তৈরি হয়েছে, ওটা মাথায় রাখা যাবে না। এই জন্যই এই কোশ্চেনটা একটু টাফ ছিল, তোমাদেরকে এটাই মাথায় রাখতে হবে। অর্থাৎ অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার বি, ঠিক আছে। এবার খেয়াল করে দেখা যাক, হুইচ অফ দ্য ফলোয়িং কেমিক্যাল রিঅ্যাকশনস ডিপিক্টস, চিত্রিত করে দ্য অক্সিডাইজিং বিহেভিয়ার অফ সালফিউরিক অ্যাসিড। নিচের কোন বিক্রিয়াটার মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইডের সালফিউরিক অ্যাসিডের জারক ভূমিকাটা ব্যাখ্যা করে, তাই না? অক্সিডাইজিং বিহেভিয়ার, অর্থাৎ সে জারক হিসেবে কাজ করবে কোনটাতে? অর্থাৎ সালফার এই জায়গাতে ইলেকট্রন গ্রহণ করবে, সহজ কথায়। আচ্ছা আমরা একটু খেয়াল করে দেখি তো, আয়োডিন হচ্ছে -1, এখান থেকে 0 হয়ে গেছে, অর্থাৎ সে কি হয়ে গেছে? সে অক্সিডাইজড হয়ে গেছে। তো অক্সিডাইজিং এজেন্ট, সে রিডিউসিং এজেন্ট, সে ইলেকট্রন কি করলো? দান করলো, তাই না? আরেকজনকে সে অক্সিডাইজ করবে। সালফার এখানে ছিল +6 থেকে হয়ে গেছে ভাইরা +4। এই তো সালফার ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে সালফিউরিক অ্যাসিড এই জায়গায় ইলেকট্রন গ্রহণ করছে, অর্থাৎ অক্সিডাইজিং বিহেভিয়ার এর মধ্যেই দেখা যাচ্ছে। আমরা আর একটু দেখি তো, সালফেট, এখানেও সালফেট, সুতরাং এখানে কোনো জারণ বিজারণ বিক্রিয়া হয় নাই। এখানে ক্লোরাইড, সালফেট, বাইসালফেট, এখানে কোনো জারণ বিজারণ বিক্রিয়া হয় নাই। এখানে কি হয়েছে? এখানে ফসফরাসের জারণ মান +5, এইখানেও ফসফরাসের জারণ মান +5। এখানে দেখা যাচ্ছে সালফারের হচ্ছে +6। তো PCl5 এর সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়াতে থায়োনিল ক্লোরাইড তৈরি হয়, এটা একটা ভালো বিক্রিয়া, তোমরা দেখতে পারো। এখানে ফসফরাস অক্সিক্লোরাইড তৈরি হয়, অর্থাৎ যেখানেই সালফারের যেখানে হাইড্রোক্সিল থাকবে সেখানে ক্লোরিন অ্যাড করে দিবে। তোমাদেরকে আমরা জৈব যৌগে পড়াইছি, খেয়াল করে দেখো। PCl5 একটা
ক্লোরিনেটিং এজেন্ট। আর আমরা জানি সালফিউরিক অ্যাসিডে যে যে জায়গাতে হাইড্রোক্সিল থাকবে, হাইড্রোক্সিলের জায়গাতে তো সালফিউরিক অ্যাসিডে এখানে হাইড্রোক্সিল থাকার কথা, তো দেখা যাবে এই হাইড্রোক্সিলগুলোকে উঠিয়ে দিয়ে ভ্যানিশ করে দিয়ে ক্লোরিনেটিং এজেন্টগুলোর কাছ থাকে সেখানে ক্লোরিন অ্যাড করে দেয়, অর্থাৎ SOCl2 তৈরি হইলো। অর্থাৎ এই জায়গাতে আমরা কোনো জারণ বিজারণ বিহেভিয়ার দেখতেছি না, এই জায়গাও দেখা যাচ্ছে সালফার জারণ 1+6, এটাও কোনো জারণ বিজারণ বিক্রিয়া নয়। সুতরাং অ্যান্সার হবে আমাদের এ। এই তো অ্যান্সার হচ্ছে তোমাদের এ। তারপর আমরা খেয়াল করি কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স দ্য ফলোয়িং রিয়াকশনস। ভাইয়া এগুলা মানে সবচেয়ে কঠিনতম রিয়াকশনগুলোর একটা। তোমরা ভোগেলের বইটা যদি একটু ঘাটো, যেটা কিনা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ায়, বুঝতে পারছো? ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটিগুলোতে এই ভোগেলের বইটা পড়ানো হয়, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি। তো সেই জায়গা থেকে কিছু রিয়াকশন দেওয়া খেয়াল করে দেখবা, টিচাররা কিন্তু এই রিয়াকশনগুলো তাদের ল্যাবে পড়ায়। যেহেতু টিচাররা এগুলো পড়ায়, যদি তাদের ইচ্ছা হয় যে একটু আমি কঠিন করে দেই কোশ্চেনগুলো, তাহলে সে অবশ্যই দিতেই পারে। এই জায়গাতে জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু হচ্ছে। হ্যাঁ, টিচার হয়তো ভাবতে পারে এটা অ্যান্সার না করুক, সমস্যা না, এটা অ্যান্সার না করেও তো সে চান্স হবে, কিন্তু তুমি এটা পারবে আশা করি। ভোগেলের বই থেকে এটা নেওয়া হয়েছে। আচ্ছা, আমরা কমপ্লিট করব, তারপর ব্যালেন্স করব। প্রথম রিয়েকশনটা আমরা খেয়াল করে দেখি, ম্যাঙ্গানিজ আর এখানে আছে লেড। তোমরা একটু খেয়াল করবা, লেডের যে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা সেটা ম্যাঙ্গানিজের চেয়ে বেশি। ঠিক আছে, যদি এখানে লেড ডাইঅক্সাইড থাকে ভাইয়ারা, সেই ইলেকট্রন গ্রহণ করবে, ম্যাঙ্গানিজ ইলেকট্রন দান করতে বাধ্য হবে। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি, দেখি তো এখানে কি লেখা ছিল অ্যাকচুয়ালি। আচ্ছা, এই জায়গাতে একটু ভুল ছিল, এটা হচ্ছে অ্যারো চিহ্ন হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি তো রিয়াকশনটা, সবাই একটু মনোযোগ দেই। ম্যাঙ্গানিজ 2+ আর হলো গিয়ে লেড ডাইঅক্সাইড। তো বোঝা যাচ্ছে লেড ডাইঅক্সাইড শুধুই জারক, কারণ তাকে ইলেকট্রন ভাই গ্রহণ করতেই হবে। এখানে সে +4 অবস্থায় আছে, দান করার কোনো তার অপশনই নাই। আচ্ছা, তো এই জায়গাতে সে লেড 2+ হয়ে যাবে। এখানে এটা কি দেওয়া আছে? হ্যাঁ ভাইয়ারা, এখানে এটা দেওয়া নাই, কিন্তু আমরা এটা বুঝে নিলাম। ঠিক আছে, এটা আমরা বুঝে নিলাম, এখানে লেড 2+ হবেই। অর্থাৎ সে 2টা ইলেকট্রন গ্রহণ করলো, তার তুল্য সংখ্যা হচ্ছে 2। আর এখানে দেখানো আছে, খেয়াল করে দেখো, যেহেতু সে একটা শক্তিশালী জারক, তো ম্যাঙ্গানিজ এক্ষেত্রে বিজারক হতে বাধ্য হবে, সে ইলেকট্রন দান করতে বাধ্য হবে। তো সে +2 থেকে খেয়াল করে দেখো +7 হয়ে গেছে, অর্থাৎ সে 5টা ইলেকট্রন দান করছে। এর তুল্য সংখ্যা 5, অর্থাৎ এই জায়গাতে হয়ে গেল পার ম্যাঙ্গানেট MnO4-, তাই না? +2 থেকে যেহেতু +7 হয়েছে, অবশ্যই সে 5টা ইলেকট্রন দান করছে। আচ্ছা, তার মানে খেয়াল করে দেখো, আমরা এইটাতে দিব ভাইয়ারা 5, এটাতে দিব 2। ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি একটা সলভ করে ফেলতেছি। তারপরে একটু মনোযোগ দিয়ে দেখো, এই জারকে যত সংখ্যক অক্সিজেন থাকে তত সংখ্যক পানি তৈরি হয়, তাই না? জারকে যত সংখ্যক অক্সিজেন থাকে তত সংখ্যক পানি তৈরি হয়। কিন্তু প্রবলেমটা হচ্ছে গিয়ে, এই জায়গায় 5 দুগুণে 10টা অক্সিজেনের মধ্যে অলরেডি এখানে আমরা যদি 2 দিয়ে থাকি, অলরেডি কিন্তু 4 দুগুণে 8টা অক্সিজেন নিয়ে গেছে। 8টা অক্সিজেন কিন্তু ম্যাঙ্গানিজ নিয়ে গেছে, সুতরাং মানে অক্সাইডকে নিয়ে গেছে। আর অক্সিজেন আমাদের হাতে থাকে 2টা। তো 2টা অক্সিজেন দিয়ে ভাইয়ারা 2টা পানি তৈরি হবে। এই 2টা পানির জন্য খেয়াল করে আমাদের 4টা H+ এর প্রয়োজন ছিল, সুতরাং এখানে আমাদের 4টা H+ দিতে হবে। অর্থাৎ আমরা কমপ্লিট করে ফেললাম। এখানে লেড 5টা, এখানে আমরা 5টা লেড দিয়ে দিলাম। খেয়াল করে দেখো, বিক্রিয়াটা কিন্তু তোমরা ফার্স্ট টাইম দেখছো, আমি 100% শিওর যে এই বিক্রিয়াটা তোমরা লাইফে প্রথমবার দেখছো। কিন্তু প্রথমবার দেখলেও তোমাদের জাস্ট একটু আইডিয়ার মাথায় নিতে হবে যে ভাই লেডের জারণ মান +2 +4 হইতে পারে, তাই না? তো এখানে যেহেতু +4 আছে, সে অবশ্যই +2-তে আসবে। কখনোই লেড ধাতু তৈরি হবে না, এতটুকু মাথায় রাখবা। তো লেড ধাতু কেন তৈরি হবে না? কারণ এখানে অ্যাসিড আছে, সে আবারও বিক্রিয়া করে ফেলতো, +2+ চলে যেত। অর্থাৎ লেড +2 এটা অনেক বেশি স্টেবল একটা অক্সিডেশন স্টেট। আচ্ছা, তো এখানে +4 থেকে +2 হলো, তার তুল্য সংখ্যা 2। এখানে সে +2 থেকে +7 হয়েছে, তার তুল্য সংখ্যা 5। তুল্য সংখ্যা আমরা বিনিময় করলাম, বিনিময় করে দেখা গেল এখানে 5 দুগুণে 10টা অক্সিজেন লাগে, যার মধ্যে 4 দুগুণে 8টা অক্সিজেন ম্যাঙ্গানিজ নিয়ে গেছে, তাই না? তাইলে আর থাকে 2টার জন্য 2টা পানি তৈরি হবে। 2টা পানির জন্য 4টা H+ লাগে। শেষ, ভেড়া কাজ শেষ। দেখো একটু মিলায় দেখো, সবকিছু ঠিক আছে। ম্যাঙ্গানিজ এখানে 2টা, এখানে 2টা অক্সিজেন, এখানে 5 দুগুণে 10টা, এখানে 5 দুগুণে 10টা। এখানে আমরা খেয়াল করে দেখি, এখানে 4টা H+, এই জায়গাতেও আমাদের 4টা হাইড্রোজেন আছে। তো আই হোপ এটা তোমাদের লেখা শেষ হলে আমি এটা কিন্তু মুছবো। হ্যাঁ, আচ্ছা, এরপরে রিঅ্যাকশনটা আমরা খেয়াল করি। এরপরে রিঅ্যাকশনটা কোনটা? আচ্ছা, এইখানে অথবা পানি দেওয়া ছিল, আমি সেটা মুছে ফেলছি, কোনো সমস্যা নাই, আমরা রিঅ্যাকশন করেও বুঝতে পারবো। তাহলে এটার জন্য আমরা চুজ করলাম এই কালার। ঠিক আছে, এবার দেখি রিঅ্যাকশন নাম্বার 2। এখানে কি বলা আছে আমরা একটু খেয়াল করি। আর আগেরটাকে বাক্সবন্দি করলে কিন্তু মন্দ হয় না। আগেরটাকে আমরা এই বাক্সবন্দি করে দিলাম।
এই তো ঠিক আছে। তাহলে এবার আমরা দেখব হচ্ছে আমাদের 2 নম্বর রিঅ্যাকশনটা, সালফার। এই তো হলুদ বর্ণের সালফার, এটাকে আমরা কি করলাম, ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করালাম। খেয়াল করবা, সালফার বা ফসফরাস বা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা যদি ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করে, তাইলে মুখস্থ করে রেখে দাও, এই জায়গায় অসামঞ্জস্য বিক্রিয়া হবে। মুখস্থ, সালফার, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন বা ফসফরাস যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে, সেই ক্ষেত্রে ওই জায়গায় কি বিক্রিয়া হবে, অসামঞ্জস্য বিক্রিয়া হবে, অর্থাৎ একবার সে ইলেকট্রন দান করবে আর একবার সে ইলেকট্রন গ্রহণ করবে। সালফার এখানে শূন্য অবস্থায় আছে, একবার সে ইলেকট্রন দান করবে, দান করে সে কতটুকু যাবে, দান করে এখানে তোমার জন্য লেখা আছে দেখো, থায়োসালফেটে গেল, থায়োসালফেট SiO3 2-, আবার সে ইলেকট্রন গ্রহণ করবে। সালফার ইলেকট্রন গ্রহণ করা মানে তার একটাই অপশন, সালফাইড আয়ন তৈরি করবে, সালফাইড আয়ন তৈরি করবে। আচ্ছা, তারপর যেহেতু হাইড্রোক্সিলের হাইড্রোজেন ছিল, তো চোখ বন্ধ করে তোমরা পানি বসাই দেবে এই জায়গায়। তার মানে রিঅ্যাকশনটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, অলরেডি কমপ্লিট হয়ে গেছে রিঅ্যাকশনটা। এখানে জাস্ট আমাদের কি করতে হবে, এবার ব্যালেন্স করতে হবে। আমরা ব্যালেন্স করে ফেলি। আমরা জানি থায়োসালফেটে 3 × 6, আর এখানে সালফারের জারণ মান +2, আর এখানে -2। তার মানে খেয়াল করে দেখো, এই জায়গায় দুইটা সালফার 2 × 4টা ইলেকট্রন সে দান করলো। এই সালফারটা সে কি করলো, 2টা ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে আমরা একটা কাজ করতে পারি, কি আমরা এখানে 2 দিয়ে দিতে পারি। 2 যদি দেই, তাহলে দেখো দুইটা সালফার 2 × 4টা দান করলো, এখানে 2 × 4টা ইলেকট্রন গ্রহণ করে ফেললো। মানে কতগুলো ওয়ে আছে একটা রিঅ্যাকশন সলভ করার। যেহেতু সালফার এখানে 4টা হয়ে গেছে, আমরা এখানে ভাইরা 4টা সালফার দিয়ে দিলাম। তো সালফারের দান গ্রহণের কাজ কিন্তু শেষ, সালফার ইলেকট্রন দান করা বা গ্রহণ করার কাজ কিন্তু শেষ। এখন এখানে যে অক্সাইডগুলো তৈরি হয়েছে, এই অক্সাইডগুলো কোথা থেকে আসছে, অবশ্যই এই হাইড্রোক্সিল থেকে আসছে। তাহলে আমরা দেখি অক্সিজেন এখানে আছে 3টা, এখানে আছে 1টা, তাইলে কয়টা হয়ে গেল, তাইলে হয়ে গেল হচ্ছে 4টা। তো 4টা অক্সিজেনের জন্য আমাদের 4টা কি লাগবে, 4টা OH লাগবে। কিন্তু 4টা OH যদি আমি দিতে যাই, তো আমাদের H+ কি মিলে না, H+ মিলে না। তো সেই জায়গায় আমরা একটা কাজ করতে পারি, আমরা এই হাইড্রোজেন সালফাইডের সাথে কিছু H+ কে মিলিয়ে দিতে পারি। অর্থাৎ এই জায়গাতে আমরা কি করতে পারি, আমরা যদি হাইড্রোজেন সালফাইডের সাথে কিছু H+ কে দিয়ে দেই, তাহলে আমরা একটু খেয়াল করি, নিচেরটাকে আমরা, আচ্ছা এটাকে আমরা এই জায়গায় লিখি। আমরা একটু খেয়াল করি, যেহেতু এখানে 4টা আছে আর এখানে 2টা আছে, আর অক্সিজেন সংখ্যা যেহেতু মিলে গেছে, আমরা একটা কাজ করি, এইভাবে দেখায় দিই। একটা হচ্ছে সালফাইড 2-, আমরা একটা এই কাজটাই করব, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড আমরা দেখায় দিতে পারি। অথবা হাইড্রোজেনগুলোকে আমরা যদি সালফারের সাথে অ্যাড করে দিই অক্সিজেন ছাড়া, তাহলে এখানে হবে আমাদের 3টা। তো এখানে আমরা যদি 3 দিতাম, তাহলে আমরা পানি না তৈরি করেও হইতো। তাহলে না, এখানে 4ই দিতে হবে, 4টা। তো 4টা দিলে একটা হাইড্রোজেন সালফাইড আমরা দেখাবো, আর একটা দেখাবো হচ্ছে সালফার 2-, আর একটা আর হচ্ছে একটা পানি। দ্যাট মিনস দেখো মিলে গেছে কিন্তু, অর্থাৎ আমাদের জারণ বিজারণটা দেখানো হচ্ছে মুখ্য বিষয়, ঠিক আছে। তারপরে হাইড্রোজেন কয়টা মিললো আর না মিললো, এটা আমাদের আসলে অত বেশি মুখ্য বিষয় না। তার মানে আমরা চাইলে কিন্তু এই বিষয়টাকে একটু চেঞ্জ করে করে, দেখো এখানে 2টা সালফার ছিল না, 2টা সালফারকে আমরা কি করলাম, আলাদা করে ফেললাম। এই আলাদা করে একটার মধ্যে 2টা হাইড্রোজেনকে দিয়ে দিলাম, আর একটার মধ্যে রাখলাম না। এখন চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এইখানেও যদি 2টা সালফার, এখানে যদি 2টা হাইড্রোজেন দেই, তাহলে 2টা হাইড্রোজেন দিলে এখানে দেখি তো 6টা OH হবে। তো 6টা OH যদি হতে চায়, তার মানে এখানে গেল আমাদের 3টা, এইখানে যাবে আমাদের 3টা, তাহলে 3 × 6। এবার তো সবই মিলে গেছে, এবার একদমই মিলে গেছে। আমরা কিন্তু এটা না দিলেও এবার হবে, খেয়াল করে দেখো, এটা না দিলেও হয়ে যাবে। কিভাবে হবে, এই তো এইভাবে হবে। আমরা যদি 6টা OH দিয়ে দিই, S2O3, তারপরে এখানে যাবে আমাদের
এই 4টা ছিল, তো এখানে আমরা 2টা সালফাইড 2 কে দিলাম, আর আমরা 3টা পানি বানায় দিতে পারি, 3টা পানি বানায় দিতে পারি। এই তো এবার কিন্তু সবই মিলে গেছে। এবার আমরা চাইলে 2 দ্বারা ভাগ করে দিতে পারি, এখানে হাফ হয়ে যাবে, দরকার নাই, এভাবেই থাকুক। তো আমরা এবার একটু গুনি, 6টা অক্সিজেন আছে, এখানে 3টা অক্সিজেন, এখানে 3টা অক্সিজেন, একদম আলহামদুলিল্লাহ। তো 4টা সালফার, এখানে 2টা আর এখানে 2টা সালফার একদম মিলে গেছে। হাইড্রোজেন এখানে 6টা, এখানে 3 দুগুণে 6টা, এই তো মিলে গেছে। জারণ বিজারণ দেখানো হচ্ছে মেইনলি মুখ্য বিষয়, তো এখানে জারণ বিজারণটা হয়ে গেছে। আচ্ছা, তারপরে এরপরে রিঅ্যাকশনটা আমরা দেখি, এখানে ক্লোরেট প্লাস আয়োডাইড এবং সালফিউরিক অ্যাসিড, এটা আমরা নতুন একটা পেজে করি। ClO3- প্লাস হচ্ছে গিয়ে এই জায়গায় হবে আয়োডাইড, আমরা জানি আয়োডাইড একটা বিজারক, সে ইলেকট্রন দান করবে। আচ্ছা, মাধ্যম হিসেবে দেখা যাচ্ছে সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কোনো সালফার ডাইঅক্সাইড বা এই জাতীয় কোনো কিছু নাই, তার মানে এটা লঘু সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, তো লঘু সালফিউরিক অ্যাসিড তার কোনো জারণধর্মিতা নাই, সে জারণ বিজারণ বিক্রিয়া করবে না, জাস্ট মাধ্যম হিসেবে কাজ করবে, তোমরা সবাই এটা জানো। তাইলে দেখে তো কি কি তৈরি হলো, ক্লোরাইড তৈরি হলো, বাইসালফেট আর আয়োডিন, এখানে দেওয়া আছে ক্লোরাইড, বাইসালফেট আর হচ্ছে গিয়ে আয়োডিন। আয়োডিন, আচ্ছা, আয়োডিনের তুল্য সংখ্যা আমরা জানি 1, তোমরা সবাই জানো, -1 থেকে 0 হয়ে যায়, অর্থাৎ সে একটা ইলেকট্রন দান করে। এই ক্লোরাইড +5 থেকে -1 হয়, অর্থাৎ সে 6টা ইলেকট্রন গ্রহণ করে, তার তুল্য সংখ্যা 1। এইখানে আমরা দিব 6 আর এইখানে 1 থাকবে, ঠিক আছে। ক্লোরিন 3টা অক্সিজেন ধারণ করে, 3টা অক্সিজেনের জন্য অবশ্যই 3টা পানি তৈরি হবে, 3টা পানি তৈরি হবে। আচ্ছা, ক্লোরিন সংখ্যা মিলে গেল, অক্সিজেন সংখ্যা মিলে গেল, এবার আমরা হাইড্রোজেন সংখ্যাটা মেলাবো। না, আয়োডিনও তো 6টার মধ্যে, এখানে আমরা 3 দিলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে বাইসালফেট আমরা একটু খেয়াল করি, আমাদের H+ কয়টা লাগে, আমাদের H+ 3 দুগুণে 6টা লাগে, তো 6টা H+ এর জন্য আমাদের তো 6টাই সালফিউরিক অ্যাসিড দেওয়া লাগবে, যেখানে 6টা বাইসালফেট অবশিষ্ট থাকবে। খুবই সহজ, আমি আবার বুঝাই দিচ্ছি, ক্লোরাইড থেকে ক্লোরাইড তৈরি হয়, আয়োডাইড থেকে আয়োডিন তৈরি হয়। আচ্ছা, এটা যেহেতু 6টা ইলেকট্রন গ্রহণ করে, অবশ্যই তাকে 6 দ্বারা গুণ করতে হবে 6টা ইলেকট্রন দান করানোর জন্য। আচ্ছা, তো এখানে আমরা 6 দ্বারা গুণ করে দিলাম, সুতরাং 3টা I2 তৈরি হবে। আর এখানে যেহেতু 3টা অক্সিজেন আছে, অক্সাইডগুলো আলাদা হয়ে পানি তৈরি করে, এটা আমরা জানি, জারকের অক্সাইড সবসময় পানি তৈরি করে। আচ্ছা, এবং এটাই আমরা এর আগের বিক্রিয়াতেও কিন্তু দেখছি, তো জারকের অক্সাইডগুলা যেহেতু অক্সাইড যে পানি তৈরি করলো। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাইসালফাইড লেখা আছে, বাইসালফেট লেখা আছে, বাইসালফেট লেখার কারণে আমরা এখানে যদি 6 দেখো, একটা হাইড্রোজেন মাত্র সালফিউরিক অ্যাসিড থেকে আসে, দ্যাট মিনস 6টা H+ আসার জন্য, পানির যে 6টা আছে, 6টা H+ আসার জন্য 6টা সালফিউরিক অ্যাসিড দিতে হবে, সেখান থেকে 6টা বাইসালফেট থাকবে। আচ্ছা, বলতে পারো যে ভাই এখানে কি বাইসালফেট আলাদাই থাকবে, না, যদি এখানে আমরা পটাশিয়াম আয়োডাইড দিতাম তাহলে পটাশিয়াম বাইসালফেট হইতো, কাজটা শেষ। এখানে যদি পটাশিয়াম ক্লোরাইড থাকতো তাহলে এখানে পটাশিয়াম ক্লোরাইড হইতো, ঠিক এইভাবেই আমরা অ্যাড করে দিতাম, ওইটা একদমই সহজ একটা বিষয়। আচ্ছা, তারপরে 4 নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করে দেখো সবাই, সিলভার, জারণ বিজারণ বিক্রিয়াতে আমরা একটু ধাতুকে নিয়ে আসলাম, সিলভার প্লাস, আর এখানে আর্সাইন, মানে আর্সেনিক হাইড্রাইড, 3 হাইড্রাইডকে আমরা বলি আর্সাইন, এটা বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে আর্সেনিক অ্যাসিড প্লাস হচ্ছে H+, আর্সেনিক অ্যাসিড, আর্সেনিক অ্যাসিড, এই জায়গায় হচ্ছে AsO4। এটা একটু, হ্যাঁ, আর্সেনিক অ্যাসিড প্লাস হচ্ছে ডানে দেওয়া আছে H+। আচ্ছা, আমরা খেয়াল করি সিলভার +1 থেকে 0 হয়েছে, দ্যাট মিনস এর তুল্য সংখ্যা 1। এই আর্সাইন, এই হাইড্রোজেন যেহেতু মাইনাস হয়ে গেছে, এটা হচ্ছে +3। আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন আছে 4টা, 4 2 8, 8 থেকে 3 গেলে 5, আর্সেনিকের জারণ সংখ্যা 5, দ্যাট মিনস 3 থেকে 5 হইল, তার তুল্য সংখ্যা কিন্তু 2, সে 2টা ইলেকট্রন দান করে, দ্যাট মিনস আমরা এইখানে দেব 2, তো 2টা সিলভার 2টা ইলেকট্রন গ্রহণ করবে, যেটা আর্সেনিক ত্যাগ করে। আচ্ছা, তো আর্সেনিক এখানে একটাই আছে, ওইখানে একটাই আছে, আর কোনো চিন্তা নাই।
এবার আমরা একটু দেখতে পাই যে এখানে সে 4টা অক্সিজেন গ্রহণ করে। তো অবশ্যই 4টা অক্সিজেন গ্রহণ করার জন্য তাকে 4টাই পানির সহায়তা নিতে হবে। তো 4টা পানির সহায়তা নিয়ে নিল। তাহলে আমরা একটু হাইড্রোজেন সংখ্যাটা কাউন্ট করি। এখানে আছে 3 আর এখানে 4 দুগুণে 8, 8 3 11। তো এখানে যেহেতু 3টা আছে, অবশ্যই এই জায়গায় 8টা S+ থাকতে হবে, 8টা S+ থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে H3 3টা S+ এখানে চলে গেছে আর বাকি 8টা S+ থাকে। তো এই সলিউশনটা অম্লধর্মী হয়ে যাবে। তার মানে আমরা সিলভারকে যখন এই জলীয় আর্সাইনের সাথে বিক্রিয়া করাবো তখন অনেকগুলা H+ তৈরি হবে, অর্থাৎ অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, এটাও শেষ। আমরা একটু সামনের দিকে আগাই। খুবই সুন্দর কিছু কোশ্চেন এগুলা। When iodide is oxidized by potassium permanganate in alkaline medium, এই অ্যালকালাইন বলতে আমরা একটু স্ট্রং অ্যালকালি ধরে নিব। যদি উইক অ্যালকালি হয় তাহলে এক ধরনের প্রোডাক্ট তৈরি হবে, আর যদি স্ট্রং অ্যালকালি তৈরি হয় তাহলে আরেক ধরনের প্রোডাক্ট তৈরি হবে। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। এটা বিক্রিয়া করবে কার সাথে? পারম্যাঙ্গানেটের সাথে। আর এখানে আমরা কোনো ধাতুকে নিচ্ছি না, জাস্ট কোর যে ম্যাটেরিয়ালগুলো যেগুলো লাগে তাদেরকে আমরা নিচ্ছি। আমি যদি স্ট্রং আমরা বেজ অ্যালকালাইন মিডিয়াম দিয়ে বিক্রিয়া করি তাইলে দেখা যায়, তাহলে আমরা দেখতে পাই যে এই ম্যাঙ্গানেট আয়ন তৈরি হয়, ম্যাঙ্গানেট আয়ন তৈরি হয়, আর আয়োডিনটা তৈরি হয়ে যায় IO3-, IO3- তৈরি করে। এটা একটু মাথায় রাখতে হবে। ক্ষারীয় মাধ্যমে আয়োডাইড IO3- তৈরি করে ফেলে। একটু আগে বলছিলাম, এই জিনিসটা যদি তোমরা মাথায় রাখতে পারো ভাইয়ারা, তাইলে জীবনটা সহজ হয়ে যাবে। আয়োডিনকে তোমরা যদি এই ক্ষারের সাথে বিক্রিয়া করো তাইলে এখানে দুইটা জিনিস তৈরি হয়। এই গাঢ়টা যদি, এই ক্ষার যদি গাঢ় হয়, ক্ষার যদি গাঢ় হয় তাহলে এখান থেকে আমরা দেখতে পাই I2, এখান থেকে তৈরি করে I- এবং IO3- আর তৈরি করবে হচ্ছে পানি। আর যদি এটা হালকা ক্ষার হইতো, এটা যদি লঘু ক্ষার হইতো, লঘু OH- হইতো, তাইলে অবশ্যই আয়োডাইড তৈরি করতো আর IO- তৈরি করতো, অর্থাৎ হাইপো আয়োডাইড আয়ন তৈরি করতো আর তৈরি করতে হচ্ছে পানি। তো এখানে আমাদের ধরেই নিতে হবে এটা একটা গাঢ় ক্ষার ব্যবহার করা হয়েছে। গাঢ় ক্ষারের মধ্যে অবশ্যই এটা পারম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানেট আয়ন তৈরি করবে, আর লঘু ক্ষার হলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তৈরি করত। আচ্ছা, তাহলে আমরা বুঝতেই পারলাম when iodide is oxidized by permanganate in alkaline medium, আমরা স্ট্রং ধরে নিব, iodide is converts into কি I3O-, অর্থাৎ আয়োডেট আয়নে কনভার্ট হবে। তার মানে অ্যান্সারটা হবে কি? এ। অ্যান্সার হবে এ। আর যদি লঘু থাকতো তাইলে হয়তো এটা। বাই দ্য ওয়ে, যদি এই জায়গায় আবার স্ট্রং একটা ক্ষার থাকে, জারক থাকে, তাইলে ওই স্ট্রং জারকে আমরা আসলে এটাকেই ব্যবহার, এটাই তৈরি হবে। স্ট্রং জারকের কথা বলা আছে পারম্যাঙ্গানেট। আচ্ছা, তাহলে আমরা এই ডেসক্রিপটিভ এগুলো একটু পরে করি, আমরা এইটা সলভ করে ফেলি। Match each of the reactions given in column 1 with the corresponding products given in column 2. আচ্ছা, আমরা যদি ডাইলুট নাইট্রিক অ্যাসিডের সাথে কপারের বিক্রিয়া করি তাহলে কি তৈরি হবে? আচ্ছা, ডাইলুট নাইট্রিক অ্যাসিডের সাথে আমরা যদি কপার ব্যবহার করি তাহলে কপার থেকে তো এই কিউপ্রিক নাইট্রেট তৈরি হবে, কারণ নাইট্রিক অ্যাসিড তোমরা সবাই জানো, আমরা ক্লাসে পড়াইছি যে নাইট্রিক অ্যাসিড একটা জারক অ্যাসিড, এটা যে কোনো কনসেন্ট্রেশনে এটা জারণধর্মিতা প্রদর্শন করে। আর কপার যদি জারণধর্মী কোনো একটা যৌগের সাথে বিক্রিয়া করে তাহলে কপার 0 থেকে হয়ে যাবে কপার +2। তার মানে এই কপার দেখা যাবে যে সে +2 তৈরি করবেই। তো এখানে আবার গাঢ় নাইট্রিক অ্যাসিড আছে, এইখান থেকেও +2 তৈরি হবে, কপার +2। কিন্তু কপার +2 তো মাত্র একটা দেওয়া আছে, তাহলে অবশ্যই এই দুটার মধ্যে কিছু একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। তো যখন লঘু নাইট্রিক অ্যাসিড হয় ভাইয়েরা, তখন এটা তৈরি করে হচ্ছে নাইট্রাস অক্সাইড, এতটুকু মাথায় রাখতে হবে। লঘু নাইট্রিক অ্যাসিড নাইট্রাস অক্সাইড তৈরি করে, তারপর কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। সহজ জিনিস। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি যখন কপার কনসেন্ট্রেটেড নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হবে তখন এটা তৈরি করে ফেলবে হচ্ছে কিউপ্রিক নাইট্রেট, এটা তৈরি করবে। আর হচ্ছে
যখন ডাইলুট নাইট্রিক অ্যাসিড প্লাস জিঙ্ক ব্যবহার করব, জিঙ্ক নাইট্রেট তো অবশ্যই তৈরি হবে, জিঙ্ক নাইট্রেট অবশ্যই তৈরি হবে। এই জিঙ্ক নাইট্রেট কিন্তু +3+4 দুইটার ক্ষেত্রে কাজ করবে। আমি এটা তোমাদেরকে একদম সলভ করে দেখাই দিচ্ছি, লিখিয়ে দেখাই দিচ্ছি। খেয়াল করো, কপার যখন ডাইলুট নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে HNO2, তখন এই প্রোডাক্টগুলো তৈরি হয়। কপার নাইট্রেট, কপার 2 নাইট্রেট প্লাস হচ্ছে নাইট্রাস অক্সাইড আর হচ্ছে গিয়ে পানি। এই কপার যখন কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে তখন তৈরি করবে কপার নাইট্রেট প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড আর হচ্ছে গিয়ে পানি। এটা সমতাকরণটাও কিন্তু জরুরি, ঠিক আছে? এটা মেকানিজম আছে, মেকানিজম ফলো করে সমতা করতে হয়। আচ্ছা, আর যদি কপার মধ্যম গাঢ়, ঠিক আছে, মধ্যম গাঢ়, এটা একটা পার্সেন্টেজের হিসেব আছে, তোমরা ইন্টারনেট থেকে বের করে নিবা। যদি মধ্যম গাঢ় হয়, অনেক বেশি গাঢ়ও না আবার অনেক বেশি হালকাও না, সেই কন্ডিশনে দেখা যায় সেম সর্বোচ্চ সংখ্যক জারণ মানি তৈরি করে, বাট এই জায়গায় তৈরি করে নাইট্রিক অক্সাইড আর পানি। ঠিক আছে, এই তিনটা কন্ডিশনে তিন ধরনের গ্যাস তৈরি হয়। আচ্ছা, তাহলে জিঙ্কের ক্ষেত্রে আমাদের জিঙ্ক নাইট্রেটই তৈরি হবে। আর আমরা যখন কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ব্যবহার করব তখন অবশ্যই আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হবে। সেটাকে আমরা সিতে দিয়ে দিচ্ছি, এটা মিলে যাচ্ছে, এটা সিতে মিলে যাচ্ছে, আর এটাকে দিয়ে দিচ্ছি ডিতে। আর নাইট্রিক অক্সাইড তৈরি হবে না। কেন তৈরি হবে না? কারণ এখানে মিড বা হচ্ছে তোমার এভারেজ কনসেন্ট্রেটেড বলে নাই, মধ্যম গাঢ় বলে নাই, সুতরাং এটা তৈরি হবে না। এই চারটা ওই চারটার জন্যই তৈরি হবে। ঠিক আছে, তারপরে এই যে একটা সুন্দর একটা প্রশ্ন, থায়োনিল ক্লোরাইড তৈরি হওয়া রিলেটেড। এই যে থায়োনিল ক্লোরাইডকে যখন আমরা পানির সাথে বিক্রিয়া করাবো, তো একটু আগে তোমরা মনে করে দেখো যে ক্লোরিনেটিং এজেন্টগুলা সালফিউরিক অ্যাসিড থেকে থায়োনিল ক্লোরাইড তৈরি করছিল, তাই না? OH গুলাকে সরাই দিয়ে ক্লোরিন ঢুকাইছিল। এটাকে আমরা যখন আবারও হাইড্রোলাইসিস করে ফেলবো, আবার ক্লোরিনগুলা বের হয়ে যাবে, হাইড্রোক্সিল এসে ঢুকবে। তো ক্লোরিন দুটা যদি বের হয়ে যায় অবশ্যই সালফিউরিক অ্যাসিড তৈরি হবে, আর সেই জায়গাতে HCl তৈরি হইলো। এই ক্লোরিনগুলো আলাদা হয়ে যায়, HCl তৈরি হলো। দ্যাট মিনস, খুব সহজ কথা, এই দুইটা, এই ক্লোরিনের জায়গাতে পানির OH মাইনাসটা আসলো, আর H প্লাসটা চলে গেল এই ক্লোরিন মাইনাসের সাথে, এরকম। তো OH মাইনাস এই সালফারের সাথে আসবে, আর H প্লাস চলে যাবে কার সাথে? এই ক্লোরিনের সাথে। তো যে কি তৈরি করলো? দুইটা HCl তৈরি করলো আর একটা সালফিউরিক অ্যাসিড তৈরি করলো। আচ্ছা, ভালো কথা, সহজ জিনিস। 16 moles of sodium hydroxide is required for the complete neutralization of the resultant acidic mixture, অর্থাৎ যে অ্যাসিডিক মিক্সচারটা তৈরি হইলো তার জন্য বলা হয়েছে যে 16 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হয়। তাইলে দ্য নাম্বার অফ মোলস অফ থায়োনিল ক্লোরাইড ইজ ইউজড। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি থায়োনিল ক্লোরাইড কত মোল ব্যবহৃত হয়েছে। তো আমরা একটু খেয়াল করি, থায়োনিল ক্লোরাইড, সালফার এখানে একটা, ঠিক আছে, দুইটা, এটাও ঠিক আছে। এখন 1 মোল থায়োনিল ক্লোরাইড থেকে কয় মোল HCl তৈরি হয়, কয় মোল H প্লাস তৈরি হয় সেটা দেখা লাগবে। তো আমরা খেয়াল করতেছি 1 মোল থায়োনিল ক্লোরাইড থেকে এইখানে 2 মোল H প্লাস, এইখানেও 2 মোল H প্লাস, অর্থাৎ 1 মোল থায়োনিল ক্লোরাইড থেকে টোটাল আমাদের 4 মোল H প্লাস তৈরি হয়। আর এই 4 মোল H প্লাস তৈরি করার জন্য আমাদের 4 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে হয়। তো যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড 16 মোল লাগছে, তার মানে এটাকে জাস্ট 4 গুণ করলেই হবে। 4 গুণ করলে আমরা 16 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড পাবো। এই 16 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড কার জন্য লাগছে? 16 মোল H প্লাসের জন্য লাগছে। আর এই 16 মোল H প্লাস কোত্থেকে আসবে? 4 মোল থায়োনিল ক্লোরাইড থেকে। এই তো বোঝাই যাচ্ছে 1 মোল থায়োনিল ক্লোরাইড যখন আমরা বিক্রিয়া করি, পানি আলাদা হয়ে যায় দুইটা H প্লাস সালফিউরিক অ্যাসিডের মধ্যে আর দুইটা H প্লাস কার মধ্যে? HCl এর মধ্যে। তো 4 মোল, অ্যান্সার হচ্ছে সি, একদম ঠিক আছে, অ্যান্সার সি হবে। তো 4 মোল থায়োনিল ক্লোরাইড নেওয়াতেই আমাদের 16 মোল
সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হয়েছে। এই তো। আচ্ছা, আরেকটা প্রশ্ন, the number of moles of potassium permanganate that will be needed to react completely with 1 mole of ferrous oxalate in acidic medium. আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস অক্সালেটের বিক্রিয়া করাবো। তো অলরেডি তোমরা এটা পড়েই ফেলছো। ফেরাস অক্সালেট এর আয়রন 2 থেকে 3 হয়, একটা ইলেকট্রন দান করে, আর অক্সালেট 2টা ইলেকট্রন দান করে, টোটাল হচ্ছে এর 3। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট সে 5টা ইলেকট্রন একাই গ্রহণ করে, তার তুল্য সংখ্যা হচ্ছে গিয়ে 5। বুঝা গেল? তারপর আমাদের কোনটা লাগবে? that will be needed the number of moles of potassium permanganate. পটাশিয়াম পারম্যাঙ্গানেট কত মোল লাগবে আমাদের সেটা বের করতে বলা হয়েছে। will be react completely with 1 mole of ferrous oxalate. আচ্ছা, ফেরাস অক্সালেটের মোল সংখ্যা ইনটু ফেরাস অক্সালেটের তুল্য সংখ্যা সমান পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা। তো আমাদের যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যাটা লাগবে, আমরা N2টা বের করি। N2 সমান হচ্ছে গিয়ে N1, অর্থাৎ ফেরাস সালফেটের মোল সংখ্যা যেটা 1 মোল দেওয়া আছে ওটার আমরা লিখলাম না, 1 মোল দেওয়াই আছে N1, আর এই জায়গায় হয়ে যাবে 3/5 মোল, অর্থাৎ 1 মোল ফেরাস অক্সালেটের সাথে আমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট 3/5 মোল বিক্রিয়া করবে, যেটার অ্যান্সার হচ্ছে গিয়ে ডি, সরি অ্যান্সার হচ্ছে বি, 3/5 অ্যান্সার বি। ওকে, তাহলে আমাদের এরপরের প্রশ্ন, দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ম্যাঙ্গানিজ সালফেট, ম্যাঙ্গানিজ 2 সালফেট is half of its molecular weight when it converts to। আচ্ছা, ইকুইভ্যালেন্ট ওয়েট এর কথা বলা হয়েছে। আমরা জানি ইকুইভ্যালেন্ট ওয়েট মানে কি, তার আণবিক ভর ডিভাইড বাই তুল্য সংখ্যা। বলা হয়েছে তুল্য সংখ্যাটা তার আণবিক ভরের অর্ধেক হয়ে যায় এটা যখন কার সাথে বিক্রিয়া করে। কি সুন্দর একটা প্রশ্ন। তার মানে যদি তুল্য সংখ্যার মান 2 হয় তাইলেই তো তার আণবিক ভরের অর্ধেক হয়ে যাবে ইকুইভ্যালেন্ট ওয়েটটা, তাই না? তুল্য সংখ্যা কখন 2 হবে আমরা একটু খেয়াল করি তো। এখানে +2 ছিল, +2 থেকে যখন +4 যাবে শুধুমাত্র তখনই আর জারণ মান হবে, তুল্য সংখ্যা হবে +2, অর্থাৎ সে 2টা ইলেকট্রন দান করছে। তার মানে অ্যান্সার হচ্ছে বি। খুবই সহজ একটা প্রশ্ন ছিল এটা, কিন্তু দেখতে কঠিন লাগতে পারে। আচ্ছা, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম অক্সাইড required when it reacts with এত গ্রাম অফ P4O10। তার মানে আমরা দেখি তো, ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করবে কার সাথে? P4O10 এর সাথে বিক্রিয়া করবে। এখন কথা হচ্ছে এই বিক্রিয়া থেকে কি কি তৈরি হয়, এটা যদি আমরা বের করে ফেলতে পারি তাইলে আর কোনো সমস্যা থাকে না। তাহলে এই বিক্রিয়া কি তৈরি হয়? এই বিক্রিয়া তৈরি হবে, আমরা জানি ক্যালসিয়াম অক্সাইডের সাথে যখন P4O10 বিক্রিয়া করে তখন তৈরি হয় ক্যালসিয়াম ফসফেট। তো আপনারা যখন এই কনসেপ্টটা জানবেন যে ক্যালসিয়াম ফসফেট তৈরি হয় P4O10 এর সাথে, এই রিয়েকশনটা কিন্তু 3rd চ্যাপ্টার থেকে রিয়েকশনটা আনা হয়েছে। খেয়াল করে দেখবা 3rd চ্যাপ্টারের ইয়েটা আমি খুললাম আরেকবার একটু দেখে নিলাম, যে এখানে ডিরেক্ট দেখবা ফসফরাসের সাথে এই মৃৎ ক্ষার ধাতুর বিক্রিয়া দেওয়া আছে। আচ্ছা, ওইখান থেকে তোমরা দেখে নিবা। তাহলে আমরা দেখতে পাচ্ছি P4O10, আমরা এটাকে একটু সলভ করে দেখতে পাচ্ছি এখানে যেহেতু ফসফরাস আছে 4টা, এখানে যেহেতু 2টা, তাহলে আমাদের কি করা লাগবে? এখানে আমাদের 2 দিতে হবে, তাই না? 2 দিতে হবে। আর সেই জায়গায় ক্যালসিয়াম হয়ে যাচ্ছে কয়টা? 3 দুগুণে 6টা। তাহলে আমাদের কাজ কিন্তু একদমই শেষ। আমরা দেখতে পাচ্ছি মোল নাম্বার অফ ক্যালসিয়াম অক্সাইড ডিভাইডেড বাই 6 সমান হয়ে যাবে মোল নাম্বার অফ P4O10 ডিভাইডেড বাই 1। তাহলে আমরা কতটুকু ক্যালসিয়াম অক্সাইড লাগবে সেটা আমরা বের করে ফেলবো। W বাই ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে 20 আর 36, তাই না? 40 আর 16 হচ্ছে 56 ইন্টু 6 সমান, ওইখানে দেওয়া আছে 852 গ্রাম, 852 ডিভাইডেড বাই ফসফরাসের 31 ইন্টু 4 আর অক্সিজেনের হচ্ছে 16 ইন্টু 10। তো এটাকে সলভ করে ফেললেই আমরা W এর মানটা পেয়ে যাব, এবং W এর মানটা কত আসে? W এর মানটা চলে আসে হচ্ছে 1008 গ্রাম। তাহলে সবাই একটু মিলাই দেখে ফেলো, এটার অ্যান্সারটা হবে 1008 গ্রাম।
তো এই রিয়েকশনটা সলভ করার জন্য আসলে এই ম্যাথটা সলভ করার জন্য রিয়েকশনটাই জরুরি। P4O10 আসলে কি তৈরি করে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা ম্যাথ সলভ করব এবং এটাই তোমাদের জন্য মোর দেন এনাফ হয়ে যাবে এই তোমাদের প্রিপারেশনটা সুন্দর মতো গোছানোর জন্য। এবং এটা চাচ্ছি নির্দেশকের পার্থক্য থেকে যে ম্যাথ আসে, বিভিন্ন নির্দেশকের জন্য বিভিন্ন রকম বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন নির্দেশক আমরা ব্যবহার করি। খেয়াল করে দেখবা যে যখন আমরা খুবই শক্তিশালী ক্ষার ব্যবহার করি তখন আমরা ফেনলফথেলিন ব্যবহার করে থাকি, আর যখন দুর্বল ক্ষার থাকবে আর শক্তিশালী অ্যাসিড থাকবে তখন আমরা মিথাইল অরেঞ্জ বা মিথাইল রেড এই জাতীয় নির্দেশক ব্যবহার করি। তো এমন একটা ম্যাথ তোমাদেরকে দেওয়া হয়েছে যে ম্যাথের মধ্যে দুই ধরনের নির্দেশকের প্রয়োগ আছে। তখন তোমাদেরকে নির্দেশক দেখে বুঝে নিতে হবে যে কোন যৌগটা বা কোন অ্যাসিড ক্ষার কার সাথে বিক্রিয়া করবে। যেমন এর একটা প্রয়োগ হচ্ছে এই ম্যাথটা। তো এটাকে আমরা যখন একটু রিডিং পড়বো তখনই তোমরা বুঝবা যে এইখানে কি কি বিষয় লুকায়িত আছে। তাহলে প্রথম কথা, 0.4 gram mixture of sodium hydroxide and sodium carbonate and some inner impurities. That means শুরুতে আমরা 0.4 গ্রামের একটা মিক্সচার পেয়ে গেছি। এই মিক্সচারের মধ্যে কি কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড খুবই শক্তিশালী একটা ক্ষার, আর আছে সোডিয়াম কার্বনেট। এটা তোমরা জানো সোডিয়াম কার্বনেট কিন্তু একটা দুর্বল ক্ষার, ঠিক আছে। এটা আমরা অনেক সময় খাবার দাবারেও ব্যবহার করে ফেলি। সোডিয়াম কার্বনেট থেকে বাইকার্বনেট তৈরি করে বেকিং পাউডার বানানো হয়। এটা একটা দুর্বল ক্ষার। আচ্ছা, কিছু ইনার্ট ইম্পিউরিটিস আছে। ইনার্ট শব্দটা জরুরি কারণ ইম্পিউরিটিসগুলো বিক্রিয়া করে ফেলতে পারতো। ইনার্ট শব্দ দিয়ে আমরা বোঝাচ্ছি এই ইনার্ট ইম্পিউরিটিসগুলো কোনো বিক্রিয়া করবে না। আচ্ছা, তার মানে এই 0.4 গ্রামের মধ্যে অনেক কিছুই আছে। প্রথমে আমরা কি করলাম? টাইট্রেট করলাম n/10 অর্থাৎ ডেসি নর্মাল HCl এর সাথে ইউজিং, এটাই আসলে আমি বলতে নিছিলাম, এই যে দেখো, ইউজিং ফেনলফথেলিন অ্যাজ এন ইন্ডিকেটর। আমরা ফেনলফথেলিনটাকে ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করলাম। কারণ ফেনলফথেলিন কখন ইন্ডিকেটর হিসেবে ব্যবহৃত হয়? যখন শক্তিশালী ক্ষার কাজ করে। আচ্ছা, 17.5 milliliter of HCl was required at that end point. তার মানে প্রথম ক্ষেত্রে অবশ্যই আমাদের বুঝিয়ে নিতে হবে এই ফেনলফথেলিনটা ব্যবহৃত হয়েছে বা কাজ করতে পারছে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাইছি। সোডিয়াম কার্বনেটের তখন কোনো ভূমিকা ছিল না। এরপরে খেয়াল করো, তোমরা যারা ল্যাবে ভালো করে টাইট্রেশন করছো তারা এই বিষয়গুলো বুঝে থাকবা। আফটার দিস এরপর মিথাইল অরেঞ্জ ওয়াজ এডেড। তার মানে তো এরপরে আমরা মিথাইল অরেঞ্জ ব্যবহার করলাম, ঠিক আছে। মিথাইল অরেঞ্জ কেন ব্যবহার করলাম? দেখো, ওয়াজ অ্যাডেড অ্যান্ড টাইট্রেটেড। 1.5 ml of same HCl was required for the next end point. এই জায়গাতে আমরা পেয়ে গেছি এই 1.5 ml of the same HCl অর্থাৎ ডেসি নর্মাল HCl, এইটা কাজ করছিল সোডিয়াম কার্বনেটের জন্য। দ্বিতীয় টাইট্রেশন থেকে আমরা সোডিয়াম কার্বনেটের পরিমাণটা পাবো। আচ্ছা, দ্য ওয়েট পার্সেন্টেজ অফ সোডিয়াম কার্বনেট ইন দ্য মিক্সচার, ওই মিক্সচারের মধ্যে সোডিয়াম কার্বনেটের কতটুকু পার্সেন্টেজ আছে আমাদের সেটাই বের করতে হবে। তো দেখো, যদিও স্টেটমেন্ট অনেক বড়, তো কোশ্চেন এমন এক কোশ্চেন দিচ্ছে যেটা খুব সহজ, ঠিক আছে। তো আমরা এটা সলভ করে ফেলি ঝটপট। খেয়াল করো, যেহেতু সোডিয়াম কার্বনেটের জন্য চাইছে, আমরা শুধুমাত্র মিথাইল অরেঞ্জ ব্যবহার করে যে ভ্যালুটা পাইছি ওটাকেই নিব। n/e অফ সোডিয়াম কার্বনেট সমান হচ্ছে n/e অফ HCl। তাহলে সোডিয়াম কার্বনেটের ভর লাগবে, মিক্সচার যেহেতু এটা ভরে দেওয়া আছে আমাদের একটা ভর লাগবে। তো W/106, সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা 2, আমরা জানি সে একাই দুইটা HCl এর সাথে বিক্রিয়া করতে পারবে। আচ্ছা, এখন আমরা জানি HCl এর নর্মালিটি আর মোলারিটি একই, তার মানে এটা হচ্ছে 0.1 মোলার অথবা 0.1 নর্মাল, একই কথা। আর যার পয়েন্ট ছিল 1.5 × 10⁻³ লিটার, আর এর তুল্য সংখ্যা 1। তো এখান থেকে কিন্তু আমরা W এর পরিমাণটা পেয়ে যাব। এখান থেকে আমরা কি পেয়ে যাব? এখান থেকে আমরা W পেয়ে যাব। W হচ্ছে 0.1 × 1.5 × 10⁻³ ইন্টু, আমরা কাটাকাটি করলে এটা 53 আসবে, একবারে 53 দিয়ে গুণ করে দিই, ইন্টু 53 /1।
এই জায়গায় আমরা পেয়ে যাচ্ছি 7.95 ইন্টু 10⁻³ তাহলে আমরা W সমান পাই 7.95 ইন্টু 10⁻³ গ্রাম। আর আমাদের চাইছে বের করতে বলা হয়েছে আমাদের কাছ থেকে সোডিয়াম কার্বনেটের পার্সেন্টেজ। তো এটাকে আমরা ভাগ করব কত দিয়ে? 0.4 দিয়ে। 0.4 দিয়ে ভাগ করব, তারপরে 100 দিয়ে গুণ করে আমরা পার্সেন্টেজটা বের করে ফেলবো। তো এই জায়গায় দেখা যাচ্ছে 100 দিয়ে যখন আমরা গুণ করি 1.98। তো রাউন্ডেড টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার, আমাদের ইন্টিজার পর্যন্ত বের করতে হবে, ঠিক আছে? তো ইন্টিজার পর্যন্ত যখন আমরা বের করব, এখানে শতকরা যদি আমরা বের করে ফেলি 0.4 গ্রাম থেকে, তো এই জায়গায় আসবে 1.9875%। এটাকে আমরা যদি একটা রাউন্ড ফিগারে নিয়ে নিই, এটা হবে 2%। তো এই হচ্ছে গিয়ে 2%। আর আচ্ছা, এখানে তোমার 4%-এর একটা অ্যান্সার দেখানো আছে, তাহলে এটা আমাদের একটু ভাবতে হবে। 1.5 এখানে নর্মালিটি একক ব্যবহার করছে, ইয়েস। যেহেতু এই জায়গায় আমরা নর্মালিটি নিয়ে কাজ করব, তো প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের নর্মালিটি, আচ্ছা বুঝতে পেরেছি, যদি তোমরা নর্মালিটি নিয়ে কাজ করো, এখানে দেখো নর্মাল সলিউশনের কথা বলা আছে, নর্মাল সলিউশন। তো তুমি যেটা বের করবা, সোডিয়াম কার্বনেট বলো বা যাই বের করো, এদের যদি নর্মাল সলিউশন ব্যবহার করা হয়ে থাকে, তাইলে কিন্তু S ইন্টু ই সমান সেই নর্মালিটি। তো নর্মালিটি ব্যবহার করলেও এখানে 2 অবশ্যই গুণ হওয়ার কথা। তো আই থিঙ্ক এই জায়গাতে আমার ক্যালকুলেশন করতে আগে একটু ভুল হয়ে গিয়েছিল, আমি এখানে 2টা গুণ দিই নাই। তো অ্যান্সারটা হবে আসলে 2%। তোমরা খেয়াল করে দেখো, এই অ্যান্সারটা 2% হবে, কারণ অবশ্যই নর্মালিটির ক্ষেত্রেও দেখো এখানে যেহেতু আমরা ডিরেক্ট মোল নাম্বার ব্যবহার করতেছি, মোল নাম্বার মানে কি? ঘনমাত্রা। এখানে আমরা ভর বের করে ফেলতেছি ডিরেক্ট, আমরা ঘনমাত্রা কাজে লাগাচ্ছি না। তার মানে আমরা ভর যেহেতু বের করব, তো W/M করতে হবে। তো সোডিয়াম কার্বনেটের M কত? 106, আর তুল্য সংখ্যা হচ্ছে 2। তো কাটাকাটি করলে 53, হিসেব নিকেশ করলে এটা 2% আসে। আর এখানে 2 যদি গুণ করা না হয়, তাহলে 4% চলে আসবে। এটা আমার একটা রাইটিং মিস্টেক ছিল, ঠিক আছে, এটা আমরা ঠিক করে নিলাম 2%। তো আই হোপ তোমরা এই সবগুলা ডিপ কনসেপ্টের আন্ডারস্ট্যান্ডিংগুলো হয়ে গেছে, ঠিক আছে। ইনশাল্লাহ এরপরের কোনো এক লেকচারে হয়তো বা আমরা আবার অন্য বা একটা চ্যাপ্টারের এরকম অ্যাডভান্সড কোশ্চেন নিয়ে হাজির হব, এবং আমরা ক্লাসেই কিন্তু তোমাদেরকে এরকম অনেকগুলো প্রশ্ন সলভ করাই দিছি। এবং যদি তোমাদের আরও কোয়েরিজ থাকে, আমাদের গ্রুপ তো তোমাদের জন্য উন্মুক্ত আছেই, সবগুলা প্রশ্ন আমাদের গ্রুপে যদি তোমরা আমাদেরকে ট্যাগ করে বলে দাও, আমরা কিন্তু সলভ করে দিব, ঠিক আছে। যে কোনো সমস্যায় আমাদেরকে জানাবা, সলভ করে দিব। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।